সাম্প্রতিক সময়ে ৩টি ইস্যুতে আওয়ামী লীগে তোলপাড়, কিন্তু কেন আসলে বাংলাদেশে এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদের দায়িত্বরতদের এই ধরনের অভিযোগ আসছে? কেন এই অভিযোগের বিরুদ্ধে আমরা এর আগেই কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না? তাহলে আসলে দেশে এই ধরনের উদাহরণ আরো অনেক সৃষ্টি হচ্ছে কিনা, নাকি আমাদের অবগত নেই? সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যার আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দেশে আর কত আনার বেনজির আছে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আজকে আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর কামরুল হাসান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আছেন আনারুল ইসলাম আনোয়ার, FCMA সদস্য, শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটি, আওয়ামী লীগ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর কামরুল হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে কথাটি আমি শুরুতে বলছিলাম, আসলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত তিনজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আসলে এক ধরনের সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি পুরো দেশ জুড়ে এক ধরনের সমালোচনার সৃষ্টি হয়েছে। খুবই সংবেদনশীল পদ বলেও হয়তো ভুল হবে না, রীতিমতো সংবেদনশীল পদই তারা কাজ করেছিলেন। কিন্তু যেই বিষয়গুলো নিয়ে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগ আছে, অর্থাৎ দুর্নীতির যে অভিযোগ আছে, কিংবা একজন সংসদ সদস্য তার বিরুদ্ধে কিংবা তার ঘটনার সাথে যখন আসলে চোরাচালানির মতন বিষয়ে সংশ্লিষ্টতা পায়, সেই সময়টাতে আসলে জানতে ইচ্ছেই করে বা আসলে এক ধরনের প্রশ্ন থেকেই যায়, সরকার কি আসলে এতদিন ধরে কিছুই জানতে পারলো না? সবই কি প্রশাসনের অগোচরে ঘটলো? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা শুনছেন। এই প্রশ্নের জবাব আমাদের চাইতে দর্শক শ্রোতারা ভালো জানেন, আমি বিশ্বাস করি। এই জন্য আমি ভালো জানেন বলছি যে স্বয়ং সরকার বলছে তাদের অজান্তে এসব হচ্ছে। তাহলে জানবার কথা টকশোতে আমরা যে তিনজন আছি আর দর্শক শ্রোতা যারা শুনছেন, তাহলে আমরা এতগুলো ট্যাক্স দিয়ে এতগুলো ডিপার্টমেন্ট সরকারকে কিভাবে, আমরা কেন সরকারের অধীনে আছি? সরকারের অধীন বলতে যে সরকার দায়িত্বে আছে, রাষ্ট্র পরিচালনা করছে। তা আমার যেটা মনে হচ্ছে যে বেনজির সাহেব এবং মানে আহমেদ যুগল, বেনজির আহমেদ, আজিজ আহমেদ এবং আনার, এই সবগুলো একই সূত্রে গাঁথা। আসলে গাঁথা এই জন্য বলছি যে এই তিনটি জায়গা থেকে তথ্যগুলো বের হয়ে আসার পর যেটা স্পষ্ট হয়েছে, প্রথমত তারা যে অপরাধগুলো করেছে, এই অপরাধগুলো যেসব বিভাগগুলো সরকারের দায়িত্বে রয়েছে তাদের মাধ্যমে আসবার কথা ছিল, সেটা কিন্তু আসেনি। দেখেন, প্রথম সেটা হচ্ছে আমরা দেখলাম যে একটা দৈনিকে বেনজির সাহেব সম্পর্কে একটা রিপোর্ট হয়েছে। বেনজির সাহেব রিটায়ারমেন্টে গিয়েছেন অনেক দিন হলো। তিনি তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, বলা যেতে পারে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী, গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ পদে তিনি ছিলেন। তার 621 বিঘা জমির যেই হিসাব পেয়েছি, এটা আলাদিনের চেরাগ। আমি যেটা মনে করি যে তার এই যে সম্পদ, পরবর্তীতে 4টি ফ্ল্যাটের তিনি মালিক হলেন একদিনে, সেটা কিন্তু অবসরের পর। ফলে এই সব কিছু দুটো জিনিস তার ক্ষেত্রে স্পষ্ট করে। একটা হচ্ছে যে সরকার একটি দৈনিকে আসবার পর আমরা জেনেছি, তার মানে হচ্ছে সরকার হয় এই বিষয়গুলো জানে না সংশ্লিষ্ট বিভাগ, অথবা সরকার জেনেও এই বিষয়টি আমাদের সামনে নিয়ে আসেনি কিংবা বিচারের মুখোমুখি করেননি তাদের। যদি সরকার না জানেন, তাদের অজান্তে এইসব ঘটে, তাহলে এই সরকার চরম অদক্ষ, এতে কোনো সন্দেহ নেই। আর যদি সরকার এটি জেনে ধামাচাপা দেন, তাহলে জঘন্য অপরাধে অপরাধী। ফলে এই বেনজির বলুন আর আজিজ আহমেদ বলুন, তাদের যেই অপরাধ, অবশ্যই ব্যক্তিগতভাবে তাদের দায় বহন করতে হবে, কিন্তু তারা যে অপরাধগুলো করেছে সেখানে কোন পদে থেকে, রাষ্ট্রের যদি কোনো একটি পদে থেকে করে, তাহলে সরকারকে কিন্তু দায়িত্ব এখানে সরকারের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে তারা আসলে কোনো ব্যক্তির অন্যায় দায়িত্ব নিতে রাজি নয়, দলীয়ভাবে তো নয়, যেহেতু তারা আসলে ব্যক্তি অপরাধী হিসেবে পরিচিত, সেই ক্ষেত্রে আসলে সরকার এই দায় নিতে রাজি নয়। এই বিষয়টার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। দেখুন, একজন নাগরিক হিসেবে আপনি যদি অপরাধ করেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব হচ্ছে এই অপরাধের বিচার করা একটি প্রক্রিয়ার মাধ্যমে। আর যদি আপনি সরকারি কোনো পদে এবং তাদের মতো খুব গুরুত্বপূর্ণ পদে থাকেন, তাহলে অবশ্যই দীর্ঘ সময় সরকারের পদ ব্যবহার করে, সরকারি বাহিনী ব্যবহার করে যখন এইসব করছে, এটা আসলে গোপন রাখার বিষয় না। আপনি দেখুন শাবানা, আবার যেহেতু তাদের বিরুদ্ধে আসলে যে অভিযোগ আছে সেটি এখনো প্রমাণিত হয়নি, সেক্ষেত্রে সরাসরি তাদেরকে একেবারে অপরাধী বলারও আসলে আমাদের খুব একটা সুযোগ নেই। না, সব ঠিক আছে, আমরা তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই বিলম্বিত হওয়ার বিষয়টা আপত্তি। এটা বিচারের আওতায় আসবে, বিচারে সাব্যস্ত হবে তোনার শাস্তি। কিন্তু একটা বিষয় এখানে যোগ করি যে দেখুন, পত্রিকায় যেটা দেখেছি যে পুলিশ কর্মকর্তা এই জমি ক্রয় যেগুলো করেছে সংখ্যালঘুদের প্রেশার তৈরি করে, তিনি যেখানে সেটা মাদারীপুর, গোপালগঞ্জের জায়গাগুলোতে, তো একজন পুলিশ সদস্য কি করে একজন পুলিশ প্রধানের
জমি ক্রয়ের দায়িত্ব পালন করেন এবং সাভানা যেই রিসোর্ট সেটাতে দেখলাম যে র্যাব এবং পুলিশ সদস্যরা সেখানে দেখভাল করতেন। এই যে আসলে বিশাল সম্পত্তি, সেটি তো নিঃসন্দেহে আলাদিনের চিরাগের মতো একদিনে সৃষ্টি হয়নি। এই জায়গাটিতে আনোয়ার মানুর আপনার কাছে যদি আসি, নিশ্চয়ই দীর্ঘদিন ধরে আসলে এই ধরনের অপরাধগুলো সংগঠিত হয়, কিন্তু যখন দেশের শীর্ষস্থানীয় আইন রক্ষাকারীরা আইন ভঙ্গ করছেন, সেই সময়টাতে আসলে আইন রক্ষা করবার দায়িত্ব তো কাউকে না কাউকে নিতে হবে। সেটি আমরা কতখানি নিতে পারছি? সেই সাথে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে আমরা জানতে পারলাম যে বেনজির আহমেদ তিনি সপরিবারে সিঙ্গাপুরে রয়েছেন, যার বিরুদ্ধে আসলে এত ধরনের অভিযোগ আছে, কিংবা রাষ্ট্রীয়ভাবে যার বিরুদ্ধে আসলে এক ধরনের তদন্ত চলছে, তাদেরকে দুদকে তলব পর্যন্ত করা হয়েছে। তারা কি করে দেশ ছাড়লেন, সেটিও কি আসলে সরকারের নজর এড়িয়ে গেল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির সকল দর্শক এবং আমার বিজ্ঞ সহ আলোচক। আপনি দীর্ঘদিন ধরে চলছে বলতে কতদিন বোঝাচ্ছেন? দীর্ঘদিন ধরে মানে কতদিন ধরে? এত সম্পত্তি তো নিশ্চয়ই একদিন দুদিন এক সপ্তাহে করে তোলা সম্ভব নয়। চলছে এরকম না এই সরকারের আমল থেকে, না এর আগেও যে বিশ্বে 4-5 বার চ্যাম্পিয়ন বাংলাদেশ দুর্নীতিতে, সেই কাল থেকে? কিন্তু দুর্নীতি তো নিশ্চয়ই একটি সরকারের উদাহরণ হতে পারে না। বলতে কতদিন বলছেন? এটা আমি বেনজির আহমেদ কিংবা যাদেরকে নিয়ে আমরা আলোচনা করছি তাদের বিষয়ে বলছিলাম, তারা তো এই সম্পত্তি নিশ্চয়ই একদিনে এক মাসে করে তোলেনি, দীর্ঘদিন ধরে করে তুলেছে। সেটাই বলছি যে দীর্ঘদিন ধরে দুর্নীতি বাংলাদেশে আছে। এই কথাটা যদি আপনি বলেন তাহলে দীর্ঘদিন বলতে কতদিন বুঝান? এই সরকারের আমলে এইটুকু হচ্ছে, মানে বেনজিরের আমলটুকু হচ্ছে। আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু দুর্নীতির সময়টা কি উদাহরণ হতে পারে? 25-27 জন ডিআইজি ছিল বা আইজি ছিল, তাদের সময় থেকে এইসব হয়ে আসছে, না এই সরকারের আমলেই শুধু এগুলো উদ্ঘাটন হচ্ছে বলে সরকারকে তো আপনারা আরো ধন্যবাদ দেওয়া উচিত। তা না করে আপনারা উল্টো আলোচনা করছেন, আমি দেখছি যে সবাই মিলে। এবং আসলে সমস্যাটা হয়েছে কি, বিরোধী দলের যখন কোনো ইস্যু থাকছে না, ইস্যুবিহীন বিরোধী দল কি নিয়ে কথা বলবে, তখন একটা সামান্য একটা প্রান্তিক একজন অফিসার বা কাউকে নিয়ে গোটা রাষ্ট্র তো আসলে চলে না। প্রান্তিক অফিসার ছিলেন তিনি, না আমি শুধু বেনজিরের কথা বলছি। সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ আছে, একজন রাষ্ট্রীয় সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন সংসদ সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ আছে। আমাকে বলতে দেন প্লিজ, আমি কি বোঝাতে চাচ্ছি যেটা। এখন সামরিক বাহিনীর প্রধান ছিলেন, যদি আমি আজিজ আহমেদের কথায় দিয়ে যদি শুরু করতে চাই, তার প্রবলেমটা কি? সে কি করছে? এই সরকার তার জন্য কিভাবে দায়ী হলো? এখন আমেরিকা তাকে স্যাংশন দিয়েছে। কি স্যাংশন দিয়েছে? সে গণতন্ত্র নষ্ট করছে। এরকম বাংলাদেশে তো বহুজন গণতন্ত্র নষ্ট করছে। জিয়াউর রহমান কি করছিল? তার বউ কি করছিল? তার ছেলে কি করছে? তো বাংলাদেশে পুরা বিএনপি গণতন্ত্রকে কি করেছিল? তো সেগুলোর স্যাংশন তো আমরা একবারও পাইনি আমেরিকা থেকে বা অন্য কোনো কোথাও থেকে। যারা মানবাধিকার নিয়ে স্যাংশন দেয়, তাদের দেশে মানবাধিকার কতটুকু হয় সেটা তো আমরা জানি। ডেফিনেটলি আপনাকে ডিসকাস করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপট দিয়ে। আমরা কারা, আমার এখানকার রাজনৈতিক এনভায়রনমেন্টটা কেমন, আমার প্রতিপক্ষ কারা। আপনি অন্য দেশের প্রতিপক্ষ রাজনীতির সাথে যদি কম্পেয়ার করেন, তারা সেই দেশে কি জাতির পিতাকে হত্যা করে, পুরা ফ্যামিলিকে হত্যা করে? তারা কি বিরোধী দলের এতে গ্রেড মেরে পুরা উড়াইয়ে দিবে, এ ধরনের কি কোনো কিছু করে ওই সব সভ্য দেশে? যেসব সভ্য দেশ আশা করে আমার বাংলাদেশে এরকম হবে, এটা তো আমরাও আশা করি। একটা দেশ স্বাধীন করছি, আমার দেশটাও সভ্য দেশের মতো এগিয়ে যাবে, সেই সুযোগ কি আছে? এখন আপনারা বিরোধী দল যখন কোনো ইস্যু পাচ্ছে না, তখন এই বেনজির আহমেদ বা আমাদের আর্মি প্রধান যিনি ছিলেন, তাদেরকে নিয়ে এইসব আলোচনা, এটা তো হইতেই পারে, সেটা ঠিক আছে। বাট যেভাবে যে ধরনের আলোচনা করছেন আর যেভাবে বর্তমান সরকারকে আপনারা দায়ী করছেন, এটা তো আমার মনে হয় জাস্টিস হচ্ছে না। আমার সরকারের কি করণীয় আছে? এখানে গুরুত্বপূর্ণ পদে ছিল। এখন বিরোধী দলের সব থেকে মাথা ব্যথা হলো যে ওই আমলে তারা আন্দোলন করে কিছু করতে পারেনি। তাদের ধারণা আজিজ সাহেব এবং আমাদের বেনজির সাহেব ক্ষমতায় থাকার জন্য এই সরকারকে সহযোগিতা করেছে, বিরোধী দলের যত আন্দোলন ছিল সব ঠেকায় দিয়েছে, তাদের ধারণা এটা। যে কারণে এখন তারা এই দুইজনকে নিয়ে শুরু করছে। আসলে ব্যাপারটা তো সেইটা না। তারা চাকরি করে, বেগম খালেদা জিয়াও যদি প্রধানমন্ত্রী থাকতেন, বিএনপি ক্ষমতায় থাকতেন, তারা যা যা করেছে তাই করত। এখানে আওয়ামী লীগ সরকার বলে কথা না। এবং বেনজিরকে চাকরি তো আওয়ামী লীগ সরকার দেয় নাই,
সে তার মেধা নিয়ে চাকরি পেয়েছে, সময় মতো তার পদক্ষেপ হয়েছে। এবং এই বেনজির আহমেদকে আমি একটা বলে দেখি, এই বেনজির আহমেদের কিন্তু একদিনের জন্য কিন্তু এক্সটেনশন করা হয় নাই। জি, আনোয়ার ইসলাম আনোয়ার, যে কথাটি প্রশ্নটি আপনাকে আমি শুরুতে করেছিলাম, যে অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এই দুর্নীতি তো খুবই কম সময় করার কথা না, এই দুর্নীতির জন্য একটি বড় সময় প্রয়োজন। সেই সময়টাতে আসলে সরকার কিংবা যারা সংশ্লিষ্ট ছিলেন তারা কেন জানতে পারলেন না? না, সেই সময় জানা তো যায় না অনেকেই। সেই সময় এই বেনজির আহমেদকে তো আমরা দেখেছি 3টা 4টা 5টা পুরস্কার পেয়েছে, আমরা দেখেছি তার এই আমলে পেয়েছে। তো আজিজ সাহেবও তার মতো সেনাবাহিনী প্রধান তিনি ছিলেন, তার মানে কি আসলে সবাই ক্ষমতার অপব্যবহার করেছে না। এবং আপনাকে আমি এটুকুই শুধু বলতে চাই, এই সরকারের, আমি কোনো দুর্নীতিকে ডিফেন্স করছি না, আমি শুধু এটুকুই বলতে চাই যে বর্তমান সরকার যারা দুর্নীতিতে কোনো কিছু বের হচ্ছে এগুলো নিয়ে এই সরকার কোনো বাধাগ্রস্ত করছে না, বরঞ্চ সেই রিলেটেড যারা এটা ডিটেক্ট করছে, যারা এই দুর্নীতি নিয়ে কাজ করছে, তাদেরকে তারা নিজেদের মতো করে তাদের আইনসম্মতভাবে তাদের কাজ কিন্তু করে যাচ্ছে, এই সরকার থেকে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে। বিরোধীরা আসলে দীর্ঘদিন ধরে কোনো ধরনের আন্দোলন করতে পারছেন এবং সে কারণে তারা এই বিষয়গুলোকে ইস্যু তৈরি করেছে কিনা, এবং বিএনপির দুর্নীতির সময় ভিসা নীতি হয়নি কিংবা এই ধরনের আসলে অভিযোগ আসেনি, সেটি আরেকটি বড় কারণ বলছিলেন আনোয়ার ইসলাম আনোয়ার। ধন্যবাদ। যে আলোচনা শুরু করেছেন, দুদিন সময় লাগবে, এতগুলো অভিযোগ, এতগুলো ব্যাখ্যা প্রয়োজন। তবে সংক্ষেপে বলি, বিএনপির হাজারটি অপরাধ সরকারি দলকে, শাসক দলকে একটি অপরাধ করার সার্টিফিকেট দেয় না। আমরা যারা এখানে কথা বলি, আমরা মানুষের পারসেপশন তৈরি করি। উই শুড নট মিসগাইড জেনারেল পিপল। বিএনপি আওয়ামী লীগ প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমার দেশ, প্রশ্ন হচ্ছে আমার পতাকা, আমার সার্বভৌমত্ব, প্রশ্ন হচ্ছে আমার যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোকে কার্যকর রাখা। একেবারে টপ থেকে বটম পর্যন্ত ধ্বংসের শেষ সীমানায় এসে যদি আমরা বুদ্ধিজীবী যারা মানুষকে আলো দিতে চাই, সেটা আওয়ামী লীগ বিএনপির বুদ্ধিজীবী সে যেই হোক, দেশটাকে সামনে রেখে কথা বলা উচিত। দেখুন, আমি দুটো জিনিস বলি। প্রথমত, আমি ডিফেন্ড করতে বসিনি বিএনপি কে অপরাধ করেছে কি করেনি। আমার কথা হচ্ছে, এখন আমি দেশে আছি, আমাকে ভালো থাকতে হবে, যে দায়িত্বে আছে তাকে পালন করতে হবে। বিএনপি কি করেছে, অন্য দল কি করেছে, আর এখন আমি আজিজ, আনার আর বেনজির তৈরি করব, নজিরবিহীন এইসব ক্যারেক্টার তৈরি করব। এবং একজন এমপি, দেখুন আনার সাহেবের কথা, সময় কম, অনেক আলোচনা। আনার সাহেব এই দলে ছিল না, উনি যখন আসছেন 21টি মামলা ছিল তার বিরুদ্ধে। 2008-এ আমরা দেখেছি ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা। বাংলাদেশ আওয়ামী লীগ কি জানতেন না যে 21টি মামলার আসামি ইন্টারপোলে যাকে চার্জ খুঁজছে? 2009-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সমস্ত কিছু চলে গেল কি করে? এইটা কি জানার বিষয় নাকি জানার জিনিসকে ডিলিট করে দেওয়া হয়েছে? দিস ইজ মাই কোয়েশ্চেন টু মাই ডিসকাসেন্ট, রাইট? এক নাম্বার, উনি এটা জবাব দেবেন যে কেন এটা করেনি। দ্বিতীয়টা হচ্ছে, দেখুন জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের কথা বলছে, এখানে বিএনপির দায়িত্বপ্রাপ্ত কেউ আসলে কথা বললে ভালো হতো। একজন পেশাজীবী হিসাবে আমি যেটা পরিষ্কার দেখতে পাই, বাকশালের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র আওয়ামী লীগকে পুনর্বার কে এনেছিলেন? জিয়াউর রহমান। খালেদা জিয়া 91-তে যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হয়েছে, একাধিকবার এরশাদের সঙ্গে নির্বাচনে তো গিয়েছিল আওয়ামী লীগ, এবং নির্বাচনে না গিয়ে 91-তে সফল আন্দোলন করেছে, এবং খালেদা জিয়া সকল দলকে একসাথে নিয়ে আসছে গণতন্ত্রের মাতা বলে ওই দলের লোকরা। বোধহয় সাধারণ মানুষ এটা স্বীকার করে। আর তারেক রহমানের কথা বলছেন, কে কি অপরাধ করলো না করলো এটার আলোচনার সময় আমার নেই, এবং প্রত্যেকেই তার অপরাধ এবং গুণের বর্ণনা দেবেন এবং সংশ্লিষ্ট পক্ষ এটার বিচার করবেন, সেই বিচারের দায়িত্ব আমার নেই। তবে আমি এদেশের একজন পেশাজীবী হিসাবে আমি যেটা লক্ষ্য করেছি, অহিংস আন্দোলনের যে অভূতপূর্ব ধারা, এটা কিন্তু তারেক রহমানের নেতৃত্বে 8000 মাইল দূর থেকে হয়েছে। যদি বাংলাদেশে থাকতো বিষয়টা কেমন হতো আমি জানি না। এর চেয়ে বেশি মানুষ কিভাবে, কেন তাহলে বাংলাদেশে আসতে পারছেন না? বাংলাদেশে কেন আসতে পারছে না এটা সম্পূর্ণ আলাদা বিষয়, এটা তর্কের বিষয়। কারণ আমি চাই না যে আপনি 15ই আগস্ট বলুন, গ্রেনেড হামলার কথা বলুন, এগুলো বলছিলেন আসলে জনগণ তারেক রহমানের সাথে আছেন, কিংবা আমি আমার কথাটা ভালোভাবে নেতৃত্ব দিয়েছেন। ভালোভাবে নেতৃত্ব কি, আমি একজন মানুষ, আমি একজন টিভির দর্শক, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার দর্শক। আমি যখন দেখি বিএনপির ডাকে তারেক রহমান যখন কথা বলেন, তখন যদি দেখি যে 20 লক্ষ মানুষ আসছে, এবং ঠিক সেই সারাটি আমার সেখানেই প্রশ্ন, ওনার ডাকে যদি এত মানুষ সাড়া দিচ্ছেন, উনি দেশে এসে কেন আসলে যে অবস্থার পরিবর্তন বিএনপি ঘটাতে চাইছে সেই অবস্থা পরিবর্তন ঘটাচ্ছেন? দেশে এসে করলে কি হতো এটা আমি বলি না, তবে অনুমান নির্ভর একটা কথা বলি। আপনি 28শে অক্টোবর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যেভাবে 20,000 নেতাকর্মী জেলে পুরে দিল, রাজ্জাক সাহেব বলল যে নির্বাচনে আসলে সব ঠিক হয়ে যাবে,
আমরা একজন বিএনপির বড় নেতাকে, মুক্তিযোদ্ধাকে দেখেছি, তিনি জেল থেকে বের হয়ে বিএনপির নেতা, আওয়ামী লীগে যোগ দিয়েছেন এবং ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা সব কিছু শেষ হয়ে গেছে, উনি মাননীয় সংসদ সদস্য। এই যদি হয় দেশের অবস্থা, ইচ্ছে আরও সামনে আগাতে চাই না। একজন বুদ্ধিমান মানুষ যারা মানে রাস্তায় এখন আমাদের এই কথাগুলো শুনছে, তারা বুঝতে কি এটা কি রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন? এটা কি দেশ শাসন? এই জন্য কি দেশটা স্বাধীন হয়েছে? সেখানেই আমার প্রশ্ন ডক্টর কামরুল হাসান, যদি বিএনপি আসলে সঠিকভাবে দেশকে পরিচালনা করতে চায়, তাহলে কেন দেশে এসে বিএনপির নেতৃত্ব যারা আছেন তারা কেন আসলে সেই জায়গাটিতে নিয়ে যাচ্ছেন না? প্রত্যেকেই একটা কথা বলছে যে পরবর্তীতে প্রধানমন্ত্রী কি হবে, পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে জনগণ যাকে নির্বাচিত করবে। কোনো বিশেষ ব্যক্তি সেজন্য নির্বাচনে অংশগ্রহণ করাটাও তো জরুরি। নির্বাচনে অংশগ্রহণ করাটা এই জন্যই জরুরি যে সকল দলের অংশগ্রহণে। লক্ষ্মীপুরে যখন যুব দলের একজন সক্রিয় কর্মী 1 মিনিটেরও কম সময়ে 1/2 ভোট দেয়, ওখানে রিটার্নিং অফিসার বলে নির্বাচন ঠিক হয়েছে। হাবিবুল্লাহ আউয়াল সাহেবরা ঠিক আছে বলছেন, আপনাদের টেলিভিশনের কারণে একটু আওয়াজ হয়েছে, ওটাকে বাদ দিয়েছে। জাতীয় পার্টি, জাকের পার্টির, এবং এটা নিয়ম রক্ষার একটা নির্বাচন ছিল, সেটা কি সরকার পরিবর্তনের নির্বাচন ছিল, সেখানে পর্যন্ত অ্যালাউ করেনি। তাহলে বিএনপি যদি 18 সনের মতো আসতো, যেটা রাতে নির্বাচন হয়েছে অভিযোগ করা হয়, তাহলে এবার যদি সিদ্ধান্তে ভুল করতো, এই শাসনযন্ত্র ব্যবহার করে চরম নিপীড়ন এবং ইন্টারন্যাশনাল যেই সংস্থাগুলো সেগুলো পর্যন্ত বলছে ক্র্যাকডাউন, তাহলে বিএনপির প্রতি কোনো আস্থা রাখতে পারতো না জনগণ। তারা চায় আপনারা অপেক্ষা করুন, ক্ষমতায় যাও, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আসলে আমাদের ফিরে আসতে হবে। কিন্তু যে প্রশ্ন আনোয়ার ইসলাম আনোয়ার আপনার কাছে ডক্টর কামরুল হাসান করেছিলেন যে একজন সংসদ সদস্য, তার বিরুদ্ধে এত অভিযোগ থাকবার পরেও বারবার পরপর 3বার তিনি কি করে আসলে দলীয় মনোনয়ন পান, সেটিও তো আসলে একটু ভেবে দেখবার বিষয়। সেখানে আসলে রাজনীতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি কিনা, কিংবা রাজনীতি আসলে মাফিয়াদের হাতে চলে যাচ্ছে কিনা, আমি উত্তর নিব। একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। আনোয়ার ইসলাম আনোয়ার, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, একজন সংসদ সদস্য পরপর 3বার দলের নমিনেশন পেয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে এত অভিযোগ, কি করে তাহলে দলীয় নমিনেশন পান পরপর 3বার? দেখেন, কিছু কিছু জায়গায় তো হয়তো এরকম কিছু ঘটনা ঘটতেই পারে, এবং যার কথা বলা হচ্ছে তিনি কিন্তু সব দলই করেছে, যেটুকু জানছি। জাতীয় পার্টি করছে, বিএনপি করছে। আর দলের ভিতরে যেভাবে সংসদ সদস্য মানে নির্বাচিত করা হয়, মানে মনোনয়ন দেওয়া হয়, অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু একটা সেই ফর্মুলা আছে এবং প্রসিডিউর আছে, তো সেইটা মেনটেন করে কিন্তু দেওয়া হয়। এখানেও কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে যে যথেষ্ট জনপ্রিয় ছিলেন, জনপ্রিয়তার ভিত্তিতে কিছু দেখা হয়, জনপ্রিয়তা দেখে, আবার কাকে দিলে সেই সিটটা আমরা পাবো সেটাও দেখা হয়। সেই দিক দিয়ে হয়তো তার প্রভাব প্রতিপত্তি দেখেই হয়তো দল তাকে দিয়েছিল যে আমরা হয়তো সেই সিটটা পাবো। আর এটা দিলেই যে একেবারে মানে যা খুশি তা করতে হবে ক্ষমতায় গিয়ে, সেটাও তো না। যারা রাজনীতি করে তারা যদি জনগণের কথা ভেবে কাজ করে তাহলে তো এই ধরনের কোনো প্রশ্নই আসে না। কিন্তু উনি যে কথাগুলো বারবার বলতে চেয়েছেন, বিএনপির না হয়েও বলে যে বিএনপির কেউ থাকলে ডিফেন্স করতে, কিন্তু তার চেয়ে সে অনেক বেশি বেশি মানে বিএনপির পক্ষে যে কথাগুলো বলছেন, যেগুলো না বললি না। যেমন বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান করেছেন, বহুদলীয় গণতন্ত্রের নামে সেই সময় জামাত ইসলামকে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের একটা দল যেটা নিষিদ্ধ ছিল, সেই দলকে কিন্তু রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল তারা। উনি বলছে রাতে ভোট, কোথায় কিভাবে দেখলেন উনি যে রাতে ভোট হয়েছে, সেটা তো প্রমাণ কেউ দিতে পারে না, অথচ বলে যায় ভাঙা ক্যাসেটের মতো। বরঞ্চ বিএনপিকে যদি ভালোবেসে থাকে, ওনাদের উচিত ছিল যে 2018 সালে বিএনপি কেন ফেল করলো, কেন কোনো জায়গাতে কোনোভাবেই কোনো প্রতিবাদ বা মানে প্রতিযোগিতায় টিকতে পারলো না কেন, এবং একটা রাজনৈতিক দলের এরকম একটা জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করার জন্য যে ধরনের স্ট্রেংথ থাকার কথা সাংগঠনিকভাবে, সেটা ছিল কিনা, নেতৃত্ব ছিল কিনা, এই বিষয়গুলোই কিন্তু বিএনপির সবচেয়ে ভরাডুবির কারণ। এখানে রাতের ভোট দিনে বা এরকম কিছু ঘটনা সেখানে ঘটে নাই, বরঞ্চ এটা বিএনপির ব্যর্থতা ছিল। তারা নির্বাচনে ঠিকমতো ক্যান্ডিডেট দিতে পারে নাই, এক একটা আসনে 3 জন করে দিয়েছে, শুনছি টাকা পয়সা খেয়ে দিয়েছিল, যে কারণে আসলে তারা নির্বাচনে কেউ পার্টিসিপেট করতে পারে না। করছে এই সরকার সেরকম পরিবেশ তৈরি করে দিতে পারেনি। না, পরিবেশ তো সরকার ওকে ডেকেই না তো এতে ক্ষমতায় বসায় দিবে, সরকারের তো সেই দায়িত্ব না। এবং আন্দোলনের সময় উনি 28 তারিখে যে সেপ্টেম্বরের কথা বলছে, আমরা যে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নেত্রীর হাতে,
ওনারা কি আমাদেরকে ফুলের তোড়া দিয়ে ছিটাইতো আমাদেরকে? যখন আসলে আমরা নির্বাচন নিয়ে কথা বলি যে রাজপথে আমাদেরকে পিটাইয়া পাটাইয়া জাতীয় নেতৃবৃন্দকে বড় পিটা করে পিটিয়েছে আমি একটু যে কথা আমরা বলছি তো যে নির্বাচনী আমরা আলোচনা করছি, আমরা যে বিশিষ্ট 3 জন ব্যক্তিকে নিয়ে আলোচনা করছিলাম যাদের বিরুদ্ধে এত অভিযোগ, সেখানে যিনি সেনা প্রধান ছিলেন তার বিরুদ্ধেও কিন্তু এই একই অভিযোগ আছে। দেখেন এই 3 জনের আলোচনা করার কিছু না, এখানে বিএনপি কোনো ইস্যু পাচ্ছে না, যে কারণে 3 জনকে আলোচনা আছে। বর্তমান সরকার এই 3 জন বাংলাদেশের নাগরিক হিসাবে যে যা অন্যায় করবে তার বিচার হচ্ছে হবে, সরকার সেটা ইনশিওর করছে। এরপর এখানে আলোচনা কি থাকতে পারে? আলোচনার কি কিছু নেই ডক্টর কামরুল হাসান? এখানে আলোচনার কি থাকতে পারে? যেখানে সরকার প্রত্যেকটা জিনিসকে দুদক তার নিজের মতো কাজ করে যাচ্ছে এবং আমেরিকার সাথে পার্সোনালি আমাদের আর্মি চিফের যেটা হয়েছে সেটা উনি ফেস করবে। এখানে রাষ্ট্রের যেটুকু করার কথা সেটা কিন্তু করছেই। সাবেক সেনা প্রধানের ভিসা নীতির আরোপ, সেটা কি ব্যক্তিগত বিষয় হতে পারে? জানা উচিত যে ক্যাবিনেটের মিনিস্টার বা সরকার এই যে অপারেশন চালানোর জন্য দেশের যে নির্বাহী সেইটার যে সবগুলা তারা খবর রাখে, এটা তো ডিসিশন মেকার। আপনার কাছে ডক্টর কামরুল হাসান, সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে যে ভিসা নীতির কথা আমরা শুনেছি, সেটা কি কখনো ব্যক্তিগত বিষয় হতে পারে? আপনি কি তাই মনে করেন? দেখুন, আমেরিকা ভিসা নীতি প্রয়োগ করার আগে তাদের একটা নীতি আছে, তাদের একটা নির্দিষ্ট একটা ধারায় তারা এটা কাজ করে এবং তারা বলছে যে ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে দুর্নীতির অভিযোগ এবং গণতন্ত্র হত্যা করবার ক্ষেত্রে উনি সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। এখানে একটা যেটাকে বাংলায় বলে হচ্ছে চোরতন্ত্র ক্রাইম হয়েছে, তাদের ইংরেজির বাংলাটা হচ্ছে এটা, যে ক্ষমতায় থেকে প্রত্যেকেই যখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিভিন্ন সুবিধা মানে ওগুলো নিয়ে নিজেরা এবং নিজেদের অ্যাসোসিয়েটদের সাহায্য করে, যেখানে তারা সার্ভ করবার কথা সেটা না করে নিজেরা ভাগ্য রচনা করে, এরকম একটা টার্ম তারা ব্যবহার করেছে যে এই অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ করা যায়। আচ্ছা, এবার আসুন আরেকটা জায়গায় আসি। সেই জন্য তাদের অভিযোগটা সুনির্দিষ্ট, আমরা নির্দিষ্ট আমেরিকান তাদের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে যদি যান, স্যাংশনটা কিভাবে দিয়েছে এটা সময় নষ্ট। বিরোধীরা তো আসলে দীর্ঘদিন ধরে এই ধরনের ভিসা নীতি নিয়ে আলোচনা করছিল, এখন যখন আসলে ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে সেটিকে নিয়ে আসলে বিরোধীরা আবারও নতুন করে কিছু ভাবছে কি? বিরোধীরা আমেরিকা আসলে আমেরিকার কাজটা ঠিকভাবে করছে, ভারত তারটা ঠিকভাবে করছে এবং চীনও তারটা ঠিকভাবে করছে, করছে না বাংলাদেশ, কারণ প্রত্যেকেই তাদের সুবিধা অনুযায়ী কাজ করছে। যেমন চীন তিস্তা রিজার্ভার যেটা সেটা কাজ করতে চাচ্ছে, ফান্ড করতে চাচ্ছে, ভারত এসে বলল যে না আমরা এখানে ফান্ড করব। অথচ অদ্ভুত ব্যাপার, বাংলাদেশ এই যুক্তিটাই দিতে পারছে না, তারা স্টাক হয়ে গেছে যে ভারত তো উজানের দেশ, তারা তো হচ্ছে সুইচ গেট খুলে দিলে পানি আসবে, এটা আমাদের পাওনা, তারা এখানে গর্ত করতে আসবে কেন? বুঝতে পেরেছেন? এইটুকু বোঝার জন্য কি রকেট সায়েন্টিস্ট হতে হয়? চীন তো এখানে আসছে হলো তাদের একটা মানে এখানে একটা জিওপলিটিক্যাল একটা ইস্যু আছে, কিন্তু ভারত যখন আসে, ভারত তো এই কথা না বলে আমাদের ন্যায্য পাওনাটা দিয়ে দিবে, তারা এখানে গর্ত করতে আসবে কেন? এখানে রিজার্ভার তারা করার কোনো পয়েন্ট আছে? অথচ আমাদের সরকার বাহাদুররা এইটাকে একটা বড় ইস্যু করে যে ভারত আগ্রহ প্রকাশ করেছে। বিএনপিও তো বিভিন্ন সময়, বিশেষ করে যেটি বারবার বলার চেষ্টা করছিল আনোয়ার ইসলাম আনোয়ার, এই যে বিশিষ্ট 3 জনের নিয়ে আমরা আজকে আলোচনা করছি, তাদের বিষয়গুলো নিয়ে ইস্যু করবার চেষ্টা করছি। দেখুন, এটা করবার ক্ষেত্রে আমি ওই জায়গাটায়, উনি মৃত ব্যক্তি যেতে চাই না, নৃশংসভাবে হত্যা হয়েছেন। আপনি জানেন 2 বছর আগে এটা ফারজানা মিথিলা 71-এ যে 71 জার্নালে এখনও সেটা আছে, আমি এইমাত্র দেখলাম, সেখানে কলেজে ঢুকে একজন শিক্ষককে চড় মেরেছিলেন তিনি। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? এবং এটা নিয়ে ফারজানা এই 71 জার্নালে 1 ঘন্টার একটা এপিসোড হয়েছে, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি সেন্সিটিভ এপিসোড। একটা মানুষ 21টি মামলার আসামি, ইন্টারপোলের রেল অ্যালার্ট দেওয়া, চোরাচালানির যেই অভিযোগ, অধিকাংশই সেটা 2009-এ আওয়ামী লীগ এসে সব কিছু উঠিয়ে ফেলল। তাহলে সরকারের অগোচরে হওয়া সম্ভব? অগোচরে কেন? ওর তো 71 জার্নালে যখন এই আলোচনা হয়, এর চেয়ে বড় আর কি হতে পারে? আমরা যে কথা বলছি এগুলো রেকর্ডেড না, আর 71-এর উপর ভরসা করবার যথেষ্ট কারণ রয়েছে সরকারের। তাহলে শাসক দল এইরকম অপরাধের জন্য উনি কি জনপ্রিয় থাকতে পারে বলেন? একজন কলেজের অধ্যাপককে চড় মারার পর। করতে চাই বেনজির আহমেদকে নিয়ে আমরা যে আলোচনা করছি আজকে, আপনি নিশ্চয়ই জানেন তিনি সিঙ্গাপুরে চলে গেছেন পুরো পরিবার নিয়ে, সেটাও কি আসলে সরকারের অগোচরে সম্ভব? সরকারের শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে জানানো হয়েছে তারা আসলে কিছুই জানতেন না। এটা হচ্ছে কি, এটা আমাদের দুর্ভাগ্য কি, আমাদের জনগণকে সব স্টুপিড ভাবে সবাই ভাবে যে এরা কিছুই জানে না, এরা মূর্খ। আপনি বলুন, দুদক থেকে যখন 6 তারিখ এবং সম্ভবত 9 তারিখ বেনজির আহমেদকে এবং তার স্ত্রীকে এইসব বিষয়ে জবাবদিহিতা করবার জন্য ডেকেছে,
4 দিন আগে তিনি যখন সিঙ্গাপুরের একটা এয়ারলাইন্স দিয়ে ওখানে চলে যায়, এটা কি আমাদের নির্দিষ্ট বিভাগ জানে না? অথচ আমি একটা কথা শুধু যুক্ত করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওমরা করতে গিয়েছে, ওনাকে বসিয়ে রেখেছে। আনোয়ার ইসলাম আনোয়ার চোরতন্ত্র কায়েম করছে কিনা আওয়ামী লীগ অভিযোগ করেছিলেন ডক্টর কামরুল হাসান। সেই সাথে আসলে এই ধরনের ব্যক্তিরা যাদের বিরুদ্ধে আসলে মামলা তদন্তাধীন, তারা যখন দেশের বাইরে চলে যাচ্ছেন, সেটি কি করে আসলে সরকারের দৃষ্টিগোচর হয়? না, নিষেধাজ্ঞা না থাকলে তো যেতেই পারে, এটা যে কেউ হতে পারে। এবং সম্ভবত ওনার ঘটনাগুলো যখন যে বলছেন যে দুর্নীতি দমন কমিশন তাকে ডেকছে বা 6 তারিখে 4 তারিখ দেখাবে, আজকে আমি পেপারে দেখলাম তিনি 4 তারিখে গেছে এই জুন মাসের। তো 4 তারিখ তো অনেক আগে, তখন তো এতটা আলোড়ন হয় নাই, হয়তো সবেমাত্র কোনো কথাবার্তা বা পত্রিকায় নিউজ হয়েছে। তো তার বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞা না থাকে, এয়ারপোর্টে কে থামাবে? সে টিকিট কেটে সে চলে গেছে। কিন্তু এটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে ওনার বিচার যদি হয় ঠিকমতো, ওনাকে আনা যাবে, ইন্টারপোলের মাধ্যমে তাকে তো নিয়ে আসা যাবে। চলে গেছে মানে যে সে মুক্ত হয়ে গেল, ব্যাপারটা তো ক্ষমতাধর ব্যক্তিরা যখন ক্ষমতার অপব্যবহার করেন, বিচার যদি হয় এবং উনি যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে আইন মোতাবেক তাকে ফিরিয়ে আনার জন্য আপনি বলছেন যে সরকার আসলে সরকারের কাজ করে যাচ্ছে, কিন্তু এই ধরনের ক্ষমতাসীন ব্যক্তিরা আসলে যখন আইনের অপব্যবহার করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, সেটি কোনো না কোনোভাবে সরকারের যে ইমেজ আছে সেখানে একটি বড় প্রভাব ফেলছে কিনা? দেখেন, এটা তো একটা মানে ইন জেনারেল একটা বিষয় যে বাংলাদেশের একটা ক্যাবিনেট মিনিস্টার, তারা তাদের ডিসিশনগুলো বা তাদের পলিসিগুলো বা সরকারের যে পলিসিগুলো বা একটা রাজনৈতিক দলের যে পলিসি, সেগুলো বাস্তবায়ন করতে চায়। তো সেই বাস্তবায়ন করার প্রক্রিয়াটা মানে অপারেটিংটাই তো করে থাকেন ইনারাই, বিশেষ করে আমলারা যারা, তারাই তো এটা পুরো ব্যাপারটা করে থাকেন। কিন্তু সরকার তার আলাদাভাবে পলিসিগুলো অ্যাডপ্ট করে। তো সেই ক্ষেত্রে এই অপারেটিং সিস্টেমে গিয়া কে কোথায় কি করছে তার ডিপার্টমেন্টাল তো এগুলো আসলে দেখার কথা, এগুলো প্রাইম মিনিস্টারের দেখার কথা না। প্রাইম মিনিস্টার তো ডিসিশন মেক করবে, জায়গা মতো সিস্টেম ডেভেলপ করবে, সেই জিনিসগুলো আছে, কিন্তু অপারেটিংয়ে তো এই সিস্টেমগুলো করবে। এখন আইজি সাহেব আছে, আইজি সাহেবের নিচে আরও যারা আছে, সেখানেও যে দুর্নীতি নাই কে বলেছে? আবার সব জায়গাতে যে ভালো পুলিশ নাই বা ভালো কর্মকর্তা নাই, ভালো সচিব নাই, এটাও কে বলেছে? এখন আপনাকে এই বিষয়গুলো আলোচনা করতে গেলে আমি যেটা মনে করি যে দুর্নীতি কমানোর জন্য সিস্টেম ডেভেলপ করতে হবে এবং সুযোগের অভাবে ভালো থাকা একটা কথা আছে না, তো এই সুযোগটা কমায় দিতে হবে দুর্নীতি করার। যদি ইন জেনারেল আপনি বাংলাদেশের দুর্নীতি যদি কমাতে চান, এক সময় আমি তো বললাম যে এক সময় চ্যাম্পিয়ন ছিল, আমরা অনেক দুর্নীতিগ্রস্ত ছিল বাংলাদেশ, সেটা তো কমছে। তো এটা কমছে, তার কারণটা হলো যে বর্তমান সরকার যদি আপনি মনে করেন যে না, এই যে আনার বা এই যে আমাদের বেনজির সাহেব এদের যে প্রক্রিয়াগুলো নিয়ে চলছে কাজ কারবার, সেগুলোতে যদি বাধাগ্রস্ত করে বা না করতে দেয়, এখনই কিন্তু বিএনপি শুরু করে দিয়েছে যেগুলা মানুষের আই ওয়াশ, এটা ওটা বলা শুরু করেছে ডক্টর কামরুল হাসান। এগুলো তো ঠিক না। জি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন কোনো ধরনের অনিয়মের দায়ভার সরকার নেবেন এবং এই ঘটনাগুলোর সাথে আওয়ামী লীগের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। যদিও যেই 3 জন বিশিষ্ট ব্যক্তি কিনা আমরা কথা বলছি বা আনার কিংবা বেনজির দেশে আর কতজন আছে সেটি নিয়ে যখন প্রশ্ন থাকে, তখন এই কথাটি সবার আগে চিন্তা করতেই হয় যে জনাব আনার তিনি কিন্তু এই সরকারের আমলেই সংসদ সদস্য ছিলেন, কিংবা বেনজির আহমেদ এই সরকারের আমলেই কিন্তু তিনি পুলিশ প্রধান ছিলেন। সঠিক বলেছেন। আসলে বিচারাধীন কোনো বিষয় নিয়ে চূড়ান্ত মন্তব্য আমি করতে চাই না, কিন্তু আমি এটার একজন খুব ক্লোজ অবজারভার হিসেবে আমি যেটা বলতে চাই, দেখুন আজিজ সাহেবের 2 ভাই, হারিস আরেকজন জোসেফ, তাই তো? এদের 2 খুনের আসামি ছিলেন এবং তিনি তখন কোথায় ছিলেন? দায়িত্বে ছিলেন আজিজ সাহেব। এবং তিনি তার এক ভাই ছবি পরিবর্তন করে 2টো আইডি করেছে, এটা নিশ্চয়ই খবরে পেয়েছেন, এবং সেখানে তিনি সুপারিশ করেছেন। তাহলে আজিজ সাহেবের মতো একজন ব্যক্তি, যিনি সেনা প্রধান, তিনি যদি সুপারিশ করেন, 2 খুনের আসামি যিনি, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, পরে উচ্চ আদালতে তিনি হয়তো করেছেন এবং রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে মার্সি পেয়েছেন, এরকমভাবে বিতর্কিত এবং অত্যন্ত স্পর্শকাতর একটা মানে ইস্যু যাকে কেন্দ্র করে হচ্ছে, তাকে কিন্তু সেনাপ্রধান করা হয়েছে এই সব জেনেই কিন্তু, এবং কন্টিনিউ করা হয়েছে। দেখুন, তাহলে ওই কথায় যদি আসি, তিনি কিভাবে এটাকে করেন, এই জায়গায় সুপারিশ করেন, তাও আবার ছবি পরিবর্তন করার। পরবর্তীতে দেখা গেল কি,
ছবি তোলার সময় আপনারা বায়োমেট্রিক তো জানেন, আপনি না গেলে কি ছবি তোলা যাবে? তাহলে নাম একটা, ছবি একটা, ব্যক্তি আর একটা, এটা কি দেখবার লোকজন নেই? এখানে আমার প্রশ্ন, এত কিছু ঘটলো, সবকিছু দায় কি আসলে সরকার এড়াতে পারে কিনা? আমি আর্গুমেন্টটা তৈরি করে দেই এখানে। তাহলে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন এমন একটি জায়গা যেখানে যে আজিজ সাহেবের সুপারিশ থাকলে আর কিছু দেখবার থাকে না, সেটা খুনের আসামি হোক আর যাই হোক। সরকারের সেটা দেখবার নয়, বরং সমর্থন দেবার যথেষ্ট কারণ থাকে সেনাপ্রধান বলে। তাহলে এইরকম একটি নির্বাচন কমিশন যারা নিবন্ধন করবার ক্ষেত্রে এরকম ছবি জালিয়াতি দুইটা আইডি করার ক্ষেত্রে সহায়তা করে, তাদের কাছে আপনি কি করে একটা গ্রহণযোগ্য নির্বাচন আশা করেন? উনি তো বলেছিলেন যে বিএনপি নির্বাচনে আসেনি কেন। এইরকম নির্বাচন কমিশনের আন্ডারে যাওয়া যাবে না? এগুলোর সাথে নির্বাচনের কি সম্পর্ক আমি বুঝলাম। এটা না বুঝারই কথা। তিনি আর্মি চিফ ছিলেন, তার আত্মীয় স্বজনকে সে কি করেছে নৈতিকতা বিরোধী, সেগুলো ডিপার্টমেন্টাল অ্যাকশন হইতেই পারে। এগুলো তো জাতীয় রাজনীতিতে আসলে এগুলো আসার কথা না। ওই যে আমি বললাম না যে জাতীয় ইস্যু নিয়ে আজকে ঝড়ে মানুষ মরছে, বিএনপির কোনো মাথা ব্যথা নেই, তারা একটা রাজনৈতিক দল। যখন আসলে অপরাধ করেন সেটা কি জাতীয় ইস্যু নয়? উনি ওনার সুপারিশটা কি কম গুরুত্বপূর্ণ? ডিপার্টমেন্টাল অ্যাকশন হতে পারে, আমি তো অস্বীকার করছি না। হয় নাই তো। আমি বলছি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাতেই দুর্নীতি বহুকাল, বললেন না আপনি, সেই পাকিস্তানের আমল থেকে কিন্তু চলে আসছে, কম আর বেশি, স্বজনপ্রীতি সবকিছু তো আছেই বাংলাদেশে। এখন সারা যদি মনে করে যে যেহেতু বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসছে, বাংলাদেশটা সুইজারল্যান্ড হয়ে গেছে। আর যখন আমরা ক্ষমতায় এসেছিলাম তখন সবেমাত্র বিএনপি টেন্ডার দিছিল যে জেলখানা আমরা ভাড়া দিয়ে দেবো, কোনো লোক নাই জেলখানায়, সেই সুইজারল্যান্ডের মতো। তাদের ধারণাটা এরকম যে বাংলাদেশটা এই অবস্থায় আসছে, এবং আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আছে, জননেত্রী শেখ হাসিনা ফু দিবে আর বাংলাদেশ সুইজারল্যান্ড হয়ে যাবে, এখানে কোনো অন্যায় ক্রাইম কোনো কিছু থাকবে না, দুর্নীতি থাকবে না। অথচ হ্যাঁ, আমরা কেন বারবার ফিরে যাই? আমরা ফিরে যাই অতীতে একটাই কারণ, যে সিস্টেমটা, দুর্নীতির সিস্টেমটা ডেভেলপ করছে ওনারাই। ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেশি পাওয়ারফুল, যারা গোটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়াই দিয়েছে। আর এই সরকার আসার পরে দুর্নীতিকে কমাচ্ছে, যে কারণে দেখেন না, ওনারা যেটা বলছেন, ওনাদের কথাই যদি সত্য হয় যে আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আজিজ সাহেব বা এই যে বেনজির সাহেব আমাদেরকে সহযোগিতা করে, তাদেরকে আমাদের সেভ করার কথা। কিন্তু আমরা তো সেটা করছি না। ওনারা ওনাদের কাজ করেছে, আমরা আমাদের কাজ করে যাচ্ছে। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। ডক্টর কামরুল হাসান, বিএনপি দুর্নীতি ছড়িয়েছে, এই সরকার বরঞ্চ সেই দুর্নীতি কমানোর চেষ্টা করছে, যদিও দেশে আর কতজন আনার কিংবা বেনজির আছে সেটি হয়তো আমরা এখনো জানি না। আমি শুরুতেই আপনাকে বলেছি, আমরা যদি বিএনপি কি করেছে এই হিসাবে যাই, তাহলে বেনজিরের সংখ্যা বাড়তেই থাকবে। আনারের সংখ্যা তো 80% বলেছেন আমাদের দিলীপ বড়ুয়া কয়েকদিন আগে, তাই না? যে মাননীয় সংসদ সদস্যদের নিয়ে এমন কথা আমি বলতে চাই না, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি বললেন বাংলাদেশের 80% লোক হচ্ছে আনার টাইপের। এটার কারণটা হচ্ছে কি, আপনি যদি এই মুহূর্তে আপনি শাক দিয়ে মাছ ঢাকতে যান, তো উনি হতে পারেন না কেন? যেটা চেষ্টা না, উনি হতে পারেন না কেন? এটা ওনাকে জিজ্ঞেস করলে ভালো হবে। না, আপনাকে বুঝতে হবে, একজন একটা কথা বললে আপনি লুফে নিয়ে বলবেন, এটা তো ঠিক না। তো উনি কেন হতে পারলো না? এইটা আমরা দুজন মিলে বাংলাদেশের রাজনীতি কিভাবে হয়েছে, হ্যাঁ, আই উইল মেক দ্য ডিফিকাল্ট দ্য পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ান, কে বলেছিলেন, আর কিভাবে বাংলাদেশের রাজনীতিটা ডিফিকাল্ট হয়েছে, এটা বলতে গেলে অনেক টাইমও লাগে। ঠিক আছে, আপনি বলেন আপনার সময়। আমি বলছিলাম কি, যে এই ঘোর ট্যাপ থেকে বের হতে হবে। আওয়ামী লীগ পরপর 3 বার ক্ষমতায় আসার কারণে যেটা হয়েছে, এই যে মানে একটা তন্ত্র তৈরি হয়েছে, নির্বাচন তো শেষ, গণতন্ত্র শেষ, এখন সবচেয়ে বিএনপি অত্যন্ত ক্ষতিগ্রস্ত, নেতাকর্মীরা 6 মাস জেলে থাকে, আর বাইরে থাকলে। ডক্টর কামরুল হাসান, ধরে নিলাম আওয়ামী লীগ গণতন্ত্রকে শেষ করে দিয়েছে, যারা গণতন্ত্রকে রক্ষা করবেন তারাই বা কোথায়? দেখুন, আপনি কিভাবে থাকবেন? তারা 6 মাস জেলে থাকে, আর 6 মাস থাকে হচ্ছে সন্তানদের কাছে থাকতে পারে না, পালিয়ে পালিয়ে বেড়ায়। এবং 17 বছর ধরে আমি ওদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ আওয়ামী লীগেরও দীর্ঘ আন্দোলনের ইতিহাস আছে এবং অনেক কন্ট্রিবিউশন আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমতায় থাকবার জন্য তারা যখন পণ করলো যে এই ট্রেজারি বেঞ্চি থাকতে হবে, শুধু বিএনপি না, 64 দল বিএনপির সাথে একত্রিত করলো এবং সবাইকে অত্যাচার করলো সেই ক্র্যাকডাউনে, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আওয়ামী লীগকে খণ্ড বিখণ্ডিত করেছে। এই দলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন বিএনপি ক্ষমতায় আসলো, যদি একটা শক্তিশালী বিরোধী দল না থাকে, বিএনপি কন্ট্রোল করতে পারবে দেশকে? আমাদের দেশের মানুষের একটা স্বভাব আছে,
তারা বন্ধুত্ব চেয়ে প্রভুকে বেশি মানে। ফলে বাংলাদেশকে যদি আপনি আপনার বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হয়, জনগণের স্বার্থ রক্ষা করতে হয়, তাহলে ক্ষমতায় যারা থাকে তাদের বাইরে প্রায় কাছাকাছি ক্ষমতার একটি দল থাকতে হবে। এখন আওয়ামী লীগের সমস্যা হচ্ছে এটা যে তারা ক্ষমতায় থাকবার জন্য বিরোধীদের শক্তিশালী বিরোধী দলকে প্রায় বিলীন করার চেষ্টা করছে। 64টি দলকে আমি যেটা বলছি 63 একত্রিত করেছে, কিন্তু দমন পীড়নের মধ্যে রাখছে। সর্বশেষ ডামি নির্বাচনের মাধ্যমে যে কাজটি করেছে, নিজের দলের ত্যাগী কর্মী যারা আছে তারা অসহায় টাকার কাছে। বিএনপির যারা ত্যাগী নেতা কর্মী আছেন তারাও তো দীর্ঘদিন ধরে নির্বাচন করতে চাইছিলেন, তাদেরকেও তো আসলে নির্বাচন থেকে বারবার বঞ্চিত করা হচ্ছে নির্বাচনে না এসে। খুব ঠিক। এবং যদি নির্বাচন করতে দেওয়া হতো তাহলে জাকের পার্টি এবং জাতীয় পার্টি বলেছিলাম না উপনির্বাচনে লক্ষ্মীপুরে, ওইভাবে বিএনপির দেখুন সামান্য একটা ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বীকে কিভাবে নির্মূল করেছে, যারা নির্বাচনের মাঝখানে উপনির্বাচনে নির্বাচন বর্জন করেছে, এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। তাহলে বিএনপির মতো অতি সম্ভাব্য একটি প্রতিপক্ষকে রাজনীতি আসলে অন্যদের হাতে, অন্য কারো হাতে চলে যাচ্ছে, সাংঘাতিকভাবে গিয়েছে। এই জন্যই তো বেনজিররা তৈরি হয়েছে, বেনজিররাই রাজনীতি চালায়। তার মানে রাজনীতি লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে কি বেনজির কিংবা জেনারেল আজিজের মতন লোকেরা রাজনীতি চালাচ্ছেন? না, সেইটা না। রাজনীতি ধরেন এক জিনিস, আর একটা দেশের প্রশাসন কিভাবে চলবে সেটা কিন্তু আরেকটা জিনিস। আমরা রাজনীতি করি বা রাজনৈতিক দল থাকে একটা পলিসি নিয়ে, যে পলিসিটা তারা ডেভেলপ করবে বা পলিসিটা এটা ইমপ্লিমেন্ট করবে, যেখানে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা দূর হবে, একটা দেশ অর্থনৈতিক মুক্তি হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। এগুলো নিয়ে তো আমরা করি। এখন যদি সুশাসন না থাকে তাহলে হয়তো দেশের দুর্নীতি বাড়তে থাকবে, স্বজনপ্রীতি হয়তো বাড়তে থাকবে। তো এই যে বাংলাদেশে আমি অনুরোধ করব আপনাদেরকে এবং যারা এই যে দর্শক দেখছেন, যে এই দেশটা এই যে 51-52 বছরে 27 বছর কিন্তু অন্যরা দেশ চালিয়েছেন। যারা খুব বেশি সমালোচনা করছেন তারা কিন্তু 27 বছর দেশ চালিয়েছেন, আর আমাদের বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই 15 বছরে একটানা দেশ চলছে। তাহলে আপনি যদি কম্পেয়ার করে দেখেন যে ওই আমলে কি গণতন্ত্র ছিল আর এখন গণতন্ত্র কতটুকু। হ্যাঁ, গণতন্ত্র এখানে 100% হয়তো নাই, কারণটা হলো আমাদের অপোজিশন একটা অগণতান্ত্রিক শক্তি। 71 আর 75-এর তারা খুনি, তারা হলো আমাদের অপোজিশন, যারা স্বাধীনতা মানে না, জাতির পিতা মানে না, আমাদের স্বাধীনতার যে মূল চেতনাগুলো সেগুলো মানে না। যে কারণে আমাদেরকে মাঝে মাঝে আমি মনে করি যে অগণতান্ত্রিক হওয়া উচিত, কারণ অগণতান্ত্রিক শক্তিকে আপনি গণতান্ত্রিক দিয়ে দমাতে পারবেন না, কখনোই না। কিন্তু যখন অগণতান্ত্রিক আচরণ করি তাকে থামাতে হবে। যখন এই ধরনের সংবেদনশীল পদে দায়িত্বরত ব্যক্তিরা এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকছেন, সেটি যখন অনেকটাই আসলে দিনের আলোতে প্রমাণিত, সেই সময়টা থেকে আসলে সব দোষী বিরোধীদের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ না। বিরোধীদেরকে আমি চাপিয়ে দিচ্ছি না। আমি আমার এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি যে সকল দুর্নীতিগুলো আপনারা জানতে পারছেন, সেইটা এই সরকার যে দুর্নীতি দমনে আন্তরিক, তারই এটা বহিঃপ্রকাশ। না হলে আমি আগেবার বললাম যে বেনজিরকে তো আমাদের সাপোর্ট করার কথা বা সরকারের সেভ করার কথা, কেন আমরা কেন করছি না? আপন গতিতে চলছে দুর্নীতি দমন কমিশন, আইন বিভাগ, বিচার বিভাগ। আমি এই প্রসঙ্গে বলছি, ওনার কথাটা সঠিক হতো তখনই যদি কালবেলায় বেনজিরের রিপোর্টটা আসার আগেই দায়িত্বপ্রাপ্ত যারা বেতনভুক্ত সংশ্লিষ্ট বিভাগ বেনজিরকে ধরতে পারত। বরং অভিযোগ আছে তারা সহায়তা করেছে অনেকেই। 2, আনার খণ্ড বিখণ্ড হয়ে মশলা দিয়ে তার মাংসগুলোকে ফ্ল্যাশ করা হয়েছে। ইচ্ছিন জঘন্য নির্মম আর কি হতে পারে। তারপর আমরা জানলাম তিনি চড় মেরেছেন একজন শিক্ষককে ওইখানে কলেজে। তারপরে জানলাম 21টি মামলার আসামি ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা আছে। তারপরে জানলাম 2009 আওয়ামী লীগ এটাকে উঠিয়ে দিয়ে আওয়ামী লীগের নিয়ে এসেছে। তাহলে দেখুন, এগুলো তো পত্রিকায় পড়া, আমি জানি না। একই সঙ্গে জেনারেল আজিজ আরামে ছিলেন না। মার্কিন নির্দিষ্ট বিভাগ যখন ওনাকে স্যাংশন দিল তখন সরকারের সংবিদ ফিরে এসেছে। আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছেন এখন ঋণ খেলাপিদেরও ধরতে হবে আজিজের পাশাপাশি। এতদিন কি করেছেন আপনারা? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আমার সহ-আলোচককে, দয়া করে লজিক্যাল কথা বলতে হবে। দেশটাকে যদি ভালোবাসেন না সরকার এই তিনটা না, সরকার এই তিনটার কোনটা আইডেন্টিফাই করেছে? পত্রিকায় এসছে একজনকে একেবারে পেস্ট করে ফেলে
ফ্ল্যাশ করে দেওয়ার পর আমরা জানতে পেরেছি আজিজ সাহেবের বিরুদ্ধে এইভাবে আপনার বলা ঠিক হচ্ছে তাহলে বাংলাদেশ সরকারের এইভাবে বলা ঠিক বিভাগগুলো না। আছে তারা না, আসলে সরকারের আগে বিভাগের কোথায় প্রেস কাজ কি করেছে তাহলে? নাকি ফ্লাশ করেছে সেইভাবে আসলে এত ভায়োলেন্স কথা বলা উচিত না, আমরা তো না, 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 জানলাম কিভাবে? আমরা বলার ভিতরে কোনো নাই না, এখানে, কষ্ট, কোনো এটা তো সৌজন্যতা নাই, আমি না, দেখছি। এটা কষ্ট একটা আছে। মানুষ সেখানে মেরে ফেলেছে ভয়ঙ্কর ভাবে, সেটা তো ভিন্ন জিনিস। আমাদের আলোচনাটা দায়িত্ব সেটা না, সরকারের আলোচনাটা হচ্ছে যে বাংলাদেশে যদি ইন জেনারেল কথা বলে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার যে আজকে সংসদে গেলে আমরা দেখি 60-70% যারা বিজনেসম্যান তারাই বা কেন এতে থাকবে, সংসদে থাকবে, অথচ একজন এই দায় ছিল জিয়াউর রহমানের, এই দায়টা জিয়াউর রহমান নষ্ট করে গেছে। জিয়াউর রহমান গত 3 এই বছর পরিবেশটা নষ্ট করে গেছে জিয়াউর রহমান। মানি ইজ নো প্রবলেম। আপনি ইতিহাস পড়ে দেখেন ভাই, আপনি টিচার মানুষ রাজনীতি করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমরা আজকে 42-43 বছর ধরে রাজনীতি করছি। আমরা তো সচক্ষে দেখেছি জিয়াউর রহমান কাদেরকে টাকা দিয়ে মানুষ করেছে, এবং নির্বাচন করতে গিয়ে একজন রাজনৈতিক নেতা কিভাবে একজন বিজনেসম্যানের কাছে পরাজিত হয়েছে সেটা আমরা দেখেছি। এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারও কিন্তু বাধ্য হয়েছে যে মানে যখন ইন্টারভিউ নিয়েছে যে আপনি কত টাকা খরচ করতে পারবেন। শেখ হাসিনার আমলে অনেক এই যে রাজনীতির পরিবেশটা নষ্ট হয়েছে সেটাকে ঠিক করতে আরো হয়তো 50 বছর লাগতে পারে, আরো হয়তো 100 বছর লাগতে পারে। আমিও আপনার সাথে ওই জায়গায় একমত যে যারা সত্যিকারের রাজনীতি করে তারা সংসদে যাক, তারাই দেশের মানুষের কথা বলুক, তাদের যে অ্যাকাউন্টেবিলিটিটা থাকবে একজন ব্যবসায়ীর কিন্তু সেটা থাকবে না। জনগণের কাছে যে দায়বদ্ধতা একজন রাজনীতিবিদের থাকবে একজন বিজনেসম্যানের কিন্তু থাকবে না। তো এই নিয়ে যদি আমরা কথা বলি সেটা আপনার সাথে আমি অবশ্যই একমত। ঠিক আছেন। এই দায়টা যেহেতু আমি বলছেন আমি একজন পেশাজীবী মানুষ, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমার অধিকার রয়েছে, আমি ট্যাক্স দেই, ঠিক আছে, আমি তো অন্যায় বলছি। এবং গত 3 টার্মে যখন আওয়ামী লীগ থাকে তখন জিয়াউর রহমান কি করেছে এই আলোচনাটা হচ্ছে অত্যন্ত করেছে না, অযৌক্তিক না, আমি বলি যে একটা পরিবেশ সৃষ্টি করে গেছে এবং সেই পথে রাজনৈতিক নীতি যদি বাস্তবায়ন করে ফেলতে পারেন সেটাকে শেষ করতে কতদিন লাগে এটা তো আপনার বোঝা উচিত। তার মানে হচ্ছে আজকে জামাত ইসলামীকে যদি বহুদলীয় গণতন্ত্রের নামে রাজনীতি করার অধিকার না দিতেন তাহলে আজকে স্বাধীনতা বিরোধী শত্রুর সাথে আমাদেরকে লড়াই করতে হতো না। হ্যাঁ, ঠিক বলেছেন। এই লড়াইটা আমাদেরকে করতে হতো না। আমি একটু বলি, বিজনেসম্যানদেরকে যদি আপনি পলিটিক্সে না আনতেন তাহলে আজকে সংসদে 60% আমি দেখতাম না। আমি বলছি তাহলে এই জন্য দায়ী কারা? সেটাই সমাজ পরিবর্তন কিন্তু একদিন 2 দিনে হয় না, 100 বছর লাগে, 200 বছর লাগে। একটু বলি, আমি সেই জন্যই বলছি যে বাকশালের মাধ্যমে আওয়ামী লীগ যখন বিদায় হয়ে গেল তখন এই ইনক্লুসিভ একটা বহুদলীয় গণতন্ত্রের মধ্যে সার্বজনীন একটা পেনশন স্কিম হয়েছে। তো ওখানে ওই প্রতিরক্ষা বাহিনী তারপরে রাজস্ব বিভাগে যারা তাদের বাদ দিয়ে একেবারে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় আমাদের সবাইকে ফেলে দিছে। সার্বজনীন কয়েকজনকে বাদ দিয়ে কি করে হয়? রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই সার্বজনীন স্কিমে নেই, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। নাম দিয়েছে সার্বজনীন। সার্বজনীন মানে সবাই থাকবে। জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র করেছে একটি ব্যক্তি একটি দলকে তো বাদ দেওয়া যায় না, তাহলে ওটাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো না কেন 75-এর আগে? এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বলতে নিষিদ্ধ ছিল না, আমি বলি বাংলাদেশ আওয়ামী লীগের পরের আলোচনায় আসছি। বাংলাদেশ আওয়ামী লীগ তখন বাকশাল যখন হয়ে গেল আওয়ামী লীগও তো বাদ হয়ে গিয়েছিল, আওয়ামী লীগটাও আর নতুন করে আসলে এসছে। অবশ্যই সবার দোষ ত্রুটি কার নেই, সবার আছে, কিন্তু আমাদের বিবেচনা করতে হবে যে আমরা আওয়ামী লীগের রাজনীতিটাও শুরু করেছেন উনি, এবং তখন আমাদের গ্রোথ কত ছিল, মাইনাসে ছিল। রাজনীতি আসলে কোনো লক্ষ্যভ্রষ্ট হচ্ছে কিনা না, আমি ওই কথাটা আসছি, ওনার কথাটা জবাব দিচ্ছি। সেই জন্য আমি বলছি যে আসলে যে কাজটা করতে হবে এই মুহূর্তে আমরা যদি পরস্পরকে অভিযোগ করতে থাকি যে বিএনপি এই ভুল করেছে অথবা আওয়ামী লীগ সার্টিফিকেট পেয়ে গেছে এই ভুল করার, এর চেয়ে বড় এটা আমাদের এখন যেটা করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে যে আমরা নির্বাচন থেকে সরে গিয়েছি এবং আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সেই আমাদের গৌরবের সেনাবাহিনীরা, আমাদের প্রশিক্ষিত এবং অত্যন্ত দক্ষ আমলা যারা আছেন তারা, যাদেরকে দিয়ে দেশটা আমরা তৈরি করব, তাদেরকে নির্বাচন প্রক্রিয়া এমনভাবে সংশ্লিষ্ট করা হয়েছে। জামালপুরের ডিসি বলছে আপনারা উৎসাহের সাথে আওয়ামী লীগকে ভোট দিবেন। আওয়ামী লীগ আসলে এই দায় নিবে আদৌ শেষ পর্যন্ত, নাকি আসলে এখান থেকে বেরিয়ে আসার জন্য এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসব? কোন দায়ের কথা বলছেন? সরকার ক্ষমতায় থাকলে যা ঘটবে সব দায় কিন্তু সরকারেরই বর্তায়, এটা খুব ন্যাচারাল কথা। একটা যাই অন্যায় হোক যেটাই হোক না কেন এটা সরকার যেহেতু ক্ষমতায় আছে তার এটা দায় বর্তাবে। তো সেটা আমাদের দেখার বিষয় যে সরকার সেই জায়গাটা প্রপারলি অ্যাকশন নিচ্ছে কিনা, সেটা আমাদের দেখার বিষয়, অন্য কিছু না। আর ওনারা
যে অবস্থায় বলছে, আমি কিন্তু বলছি না যে ওই অন্যায় করছে বলে এই অন্যায়কে ডিফেন্ড করে। আমি একটা সিস্টেম তারা যেটা চালু করছে সেটাকে ভাঙতে আবার সময় লাগবে, আমি সেই কথাটাই কিন্তু এখানে বুঝাতে চাচ্ছি। আর এই বিএনপি আজকের যে অবস্থাটা হয়েছে রাজনৈতিক, ইন্টেনশনালি ভোট চুরি করার জন্য তারা বিচারপতিদের বয়স বাড়াইতে গিয়ে এই যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট সেটাকে নষ্ট করলো, সেই কনসেপ্টটা, জি। কিন্তু যে কারণে আজকে এই অবস্থা। সেটা আমি ধরে নিলাম বিএনপির সময় অনেক ধরনের সমস্যা ছিল। আওয়ামী লীগের আমলে তো আসলে অনেক ধরনের সাফল্য আছে এবং সেই সাফল্য নিয়ে আমরা গর্ব অনুভব করি। আওয়ামী লীগ কেন আসলে এই সমস্যাগুলো সমাধান করতে পারলো না? সেই সাথে আইন রক্ষাকারী হিসেবে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে যখন এমন অভিযোগ আসে, আইনের প্রতি আসলে সাধারণ মানুষের আস্থা অনাস্থায় পরিণত হচ্ছে কিনা? না না, এক বেঞ্জিরকে দিয়ে তো আমি পুরা পুলিশ প্রশাসনকে কিন্তু মেজারমেন্ট করা ঠিক হবে না। এক আজিজ সাহেবকে দিয়ে পুরা আর্মিকে বিচার করা তো ঠিক হবে না। যেটা বিএনপি করছে, ওই যে আমি আমার শুরুতেই বলছি যে তাদের কোনো ইস্যু নাই, এখন এই 2-3 জনকে পেয়েছে, এটা নিয়েই গরম রাখছে মাঠ। এতে জাতিরও কোনো উপকার হবে না, বরঞ্চ আমাদের যে ক্ষতিগ্রস্ত হলো ঝড়ে, এটা বিএনপি রাজনৈতিক দল 3-4 বার ক্ষমতায় ছিল, তারা যদি এক মুঠো চাল ডাল নিয়েও যদি এলাকায় যাইতো তাও মানুষ দেখতো যে না ওরা সত্যিকারের মনে রাজনৈতিক দল। তাদের কামই হলো এখন কিভাবে ক্ষমতায় যাবে, আর ষড়যন্ত্র এইগুলো নিয়েই কিন্তু তারা আছে, লন্ডনে বসে আছেন তাদের ষড়যন্ত্রের হোতা, এবং বাংলাদেশে তাদের কোনো রাজনীতি আছে? আমরা তো বিরোধী দলে ছিলাম, আমরা তো মানুষের অধিকার নিয়ে রাজনীতি করেছি। আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা 14-15 বছর ক্ষমতায় কেন আছি? প্রয়োজনে আরো 15-20 বছর থাকবে, যদি সত্যিকারের জনগণের প্রতি এই ভালোবাসা, এই কাজ কারবার যদি হয়ে থাকে। রিয়াল প্রেম, রিয়াল ভালোবাসা কিন্তু মানুষ বুঝে, একটা ছোট বাচ্চা ছেলেও কিন্তু বুঝে যে আসলে এটা সত্যিকারের ভালোবাসা কিনা। তো আমার নেত্রীর যদি ভালোবাসা জনগণের প্রতি যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে উনি আরো 15-20 বছর আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন উনি প্রধানমন্ত্রী থাকবে। অবশ্যই তারা আসতে পারবে না। সরকার যথেষ্ট সতর্ক অবস্থানে আছে। বিরোধী দলগুলো এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় এবং সেই কারণে যথেষ্ট সতর্ক অবস্থানে আছে। আওয়ামী লীগ সতর্ক অবস্থানে থাকা উচিত এবং যা বলে সেটা করা উচিত। 2008-এ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলা হচ্ছে ইশতেহারে, অথচ আমরা দেখলাম 2019 সনে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান হয়েছে, 2-1 জন ছাড়া সবাই ছাড়া পেয়েছে। ফলে এই বেনজির, এই আনার এবং আমরা যে আজিজ সাহেবদের দেখছি, এরা শুধুমাত্র বিভিন্ন চেষ্টায় বাইরে থেকে সরকার সংশ্লিষ্ট বিভাগ কাউকেই চিহ্নিত করে বিচারের আওতায় আনেনি, বিচারের আবেদন করা হচ্ছে এবং দুদুকে এমন হচ্ছে যে এর শাস্তি দেওয়া যাবে কিনা বেনজির বা সংশ্লিষ্টদের, সেটা চিন্তা করা হচ্ছে। দুদুকের যে অভিযোগ হ্যান্ডেল করার যে পারভিউ আছে সেটা পড়ে কিনা সেটা নিয়ে চিন্তা করছি। সেই জন্য আমি লাস্ট কথাটা বলে দেই যে এই জন্য আমি বলি যে শ্রমবাজারে দেখেছেন 4 জন এমপি মালয়েশিয়ায় করছে, দীর্ঘদিন ধরে এটা বন্ধ ছিল, আবার চালু হলো, আবার বন্ধ হলো, 24,000 কোটি টাকা মুনাফা করেছে, লাগে হচ্ছে 80,000 টাকা, 5.5 লক্ষ টাকা নিচ্ছে। এই জন্য বলছি যে আমাদের আলোচনাটা করতে হবে দেশকে সামনে রেখে, দলকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দিন সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।